এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্পের লেখিকা এবং চ্যানেল কোনোভাবেই ডার্ক ওয়েব বা কোনো ধরনের অবৈধ অনলাইন কর্মকাণ্ডকে সমর্থন বা উৎসাহিত করে না। ডার্ক ওয়েব একটি অত্যন্ত বিপজ্জনক জায়গা, যেখানে সাইবার অপরাধ, ব্যক্তিগত তথ্য চুরি এবং মারাত্মক মালওয়্যারের ঝুঁকি থাকে। শ্রোতাদের অনুরোধ করা হচ্ছে তারা যেন কৌতূহলের বশেও এমন কোনো প্ল্যাটফর্মে প্রবেশ না করে। এই গল্পের মূল উদ্দেশ্য এটি অতি প্রকৃত এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করা মাত্র। বঙ্গকথা চ্যানেলের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। আজ আপনারা যে গল্পটা শুনবেন, সেই গল্পটা আমাদের অন্যান্য গল্পগুলো থেকে একটু সম্পূর্ণ আলাদা। আপনারা সবাই জানেন এখন আমরা একটু নতুন অন্য ধাঁচেরও কিছু কিছু গল্প আনছি গ্রাম বাংলা ভূতের গল্পের সাথে সাথে। আজকে এই গল্পটার মধ্যে আপনি একটা মাইথোলজিক্যাল হরর পাবেন এবং কিছুটা সাইকোলজিক্যাল হররেরও বর্ণনা আছে। আজ আপনারা শুনবেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে একটি হারিম করা ভয়ের গল্প, দ্য কার্স অফ নীলাবন্তী, নীলাবন্তীর অভিশাপ। গল্পটা শেষ পর্যন্ত শুনুন। গল্পটা কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্টে। আর এখন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, তাদের উদ্দেশ্য বলে রাখি, আপনারা আমাদের এই গল্পগুলোকে ইউটিউব ছাড়াও স্পটিফাইতেও শুনতে পাবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে স্পটিফাই লিঙ্ক দেওয়া রইবে। আপনারা সেখানে যান এবং আমাদেরকে সেখানে ফলো করে দিন। শুরু হচ্ছে আজকের গল্প, লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে, দ্য কার্স অফ নীলাবন্তী। নীলয় সবেমাত্র নিজের কলেজ জীবন শুরু করেছে। পাল্টেছে ওর জীবনের ধারা, আর সেই সঙ্গেই জুটেছে কিছু বিয়ারা বন্ধু। পড়াশোনা এখনো ঠিকমতো শুরু হলো না, অথচ ওদের আড্ডায় এখনই অনেক অদ্ভুত বিষয়ে জায়গা করে নিয়েছে। এই যেমন নিষিদ্ধ ডার্ক ওয়েবের গল্প। নিলয় মফস্বলে থাকা একজন সহজ সরল ছেলে, তাই অত শত ও জানে না। ওর নতুন বন্ধুরা মিলেই ওকে এই বিষয়টা বুঝিয়ে বলেছিল। নিলয় ডার্ক ওয়েবের ব্যাপারটা শুনতে শুনতে বেশ কৌতূহলী হয়ে মনে মনে এক প্রকার ঠিক করেই ফেলেছিল, আজ রাতেই এই ডার্ক ওয়েব নিয়ে ও একটু রিসার্চ করবে। আর এটাই ছিল ওর জীবনের সব থেকে বড় এবং অন্তিম ভুল। সত্য পেরোনো কৌশল, যৌবনের উন্মাদনা, হাতে দামি ল্যাপটপ আর হাই স্পিড ওয়াইফাইকে ব্যবহার করে অবাধ সুযোগে নিলয় খুঁজে পেয়েছিল এক নিষিদ্ধ স্বাধীনতার স্বাদ। রাত তখন প্রায় 12টা। গোটা বাড়ি নিঝুম ও নিস্তব্ধ। মা বাবার ঘর থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। বাড়ির কাজের দিদিও রান্নাঘরে চাদর পেতে শুয়ে ঘুমিয়ে পড়েছে। নিলয় ধীরে ধীরে উঠে নিজের ঘরের দরজাটা বন্ধ করে ল্যাপটপ নিয়ে খাটে এসে বসল। বিশেষ একটা ব্রাউজারের সাহায্যে সব রকম নিয়ম মেনে ও প্রবেশ করলো ডার্ক ওয়েবে। নিলয় ভেবেছিল হয়তো কোনো বিভৎস ভিডিও বা সেই জাতীয় ভয়ঙ্কর কিছু স্ক্রিনে ভেসে উঠবে, কিন্তু ও যা দেখল তা ছিল একেবারে সাধারণ। প্রথমেই নিলয়ের চোখের সামনে খুলে গেল একটা সাদা কালো রঙের পেজ। নিলয় স্ক্রোল করতে করতে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিসের হদিশ পেল, কিন্তু সেগুলো দেখে ওর খুব একটা ইন্টারেস্টিং মনে হচ্ছিল না। ও আরো কিছুক্ষণ স্ক্রোল করে করে দেখল। এমন সময় ওর চোখে পড়ল একটা সেকশন, দ্য রেস্ট্রিক্টেড লাইব্রেরি। তার ডেসক্রিপশনে পড়ে যা বোঝা গেল, এই লাইব্রেরিতে কিছু নিষিদ্ধ বইয়ের তালিকা রয়েছে, যা কোনোদিনও ছাপানো হয়নি অথবা কয়েকশো বছর আগেই নষ্ট হয়ে গেছে। নীলের কৌতূহল হলো। তাছাড়া এই সেকশনটা ওর খুব একটা ভয়ঙ্কর বা রিস্কি মনেও হলো না। দ্য রেস্ট্রিক্টেড লাইব্রেরি খুলতেই দেখা গেল সেখানে রয়েছে বেশ কিছু বইয়ের পিডিএফ ফাইল। সবার প্রথমে যে ফাইলটা চোখে পড়ল তার নাম হলো দ্য কার্স অফ নীলাবন্তী, নীলাবন্তীর অভিশাপ। মাউসের কার্সারটা সেই ফাইলের উপর স্থির রেখে নিলয় বিড়বিড় করে নিজের মনেই বলে উঠল, নীলাবন্তীর অভিশাপ। দেখা যাক কি আছে এর ভেতর। ওই ভূতের গল্প টল্প হবে হয়তো। নিলয় ক্লিক করল ডাউনলোড বাটনে, কিন্তু ফাইলটা সরাসরি নামল না। তার বদলে পুরো স্ক্রিন জুড়ে লাল রঙের একটা সতর্কতা ফুটে উঠল। ওয়ান্স ইউ রিড দিস বুক, নীলাবন্তী উইল কাম টু ইউ অ্যান্ড টেক ইউ ফর অ্যানাদার ওয়ার্ল্ড।
অর্থাৎ একবার যদি এই বইটি পড়ো তাহলে নীলাবন্তী নিজে তোমার খোঁজে আসবে এবং তোমাকে অন্য একটা জগতে নিয়ে যাবে। অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? নীলয় মনে মনে বলল, বেশ, যত সব আজগুবি কথা। একটা ডিজিটাল ফাইল পড়লে নাকি কেউ আমাকে এসে অন্য জগতে নিয়ে যাবে? সে ধাপ্পাবাজি। ভয়কে তুচ্ছ করে নিলয় মাউসের বাঁ দিকের বোতামটা টিপে অ্যাগ্রি করল। ল্যাপটপের প্রসেসরটা হঠাৎ একটা শব্দ করে উঠল। সবুজ রঙের প্রোগ্রেস বারটা স্ক্রিনে এগোতে শুরু করলো। 20%, 60%, 80, 99, 100% কমপ্লিট। ডাউনলোড শেষ হতেই নিলয়ের ডেস্কটপে দ্য কার্স অফ নীলাবন্তীর পিডিএফটা খুলে গেল। আর পিডিএফটি খুলতেই স্ক্রিন জুড়ে প্রথমেই ফুটে উঠল একজন মেয়ের ছবি। এ যেন কোনো সাধারণ নারীর ছবি নয়, এক আদিম রাজকীয় সৌন্দর্যের প্রতিচ্ছবি। উজ্জ্বল শ্যামবর্ণ, নিখুঁত শারীরিক গঠন, গা ভর্তি ভারী সোনার প্রাচীন গয়না, পরনে নীল জলজলে কাপড়ের যেন একটা প্রাচীন অভিজাত্য ফুটে উঠেছে। কিন্তু সবকিছু ছাপিয়ে নিলয়ের নজর আটকে রয়েছে মেয়েটির চোখের উপরে। গভীর নীল একজোড়া চোখ যেন ল্যাপটপের স্ক্রিন ভেদ করে সরাসরি নিলয়ের চোখের দিকে তাকিয়ে আছে। ছবির ঠিক নিচে গোটা গোটা হরফে লেখা নীলাবন্তী। বই পড়ায় নিলয়ের কোনো কালেই মন বসত না। টেক্সট বই খুলতেই ওর ঘুম পেত। কিন্তু আজও একটা বিচিত্র উত্তেজনায় পিডিএফটা পড়তে শুরু করলো। তবে তখনও নিলয় জানত না যে ও আসলে একটা ভয়ঙ্কর ফাঁদে পা দিচ্ছিল। ঘড়ির কাঁটা তখন রাত 3:30 ছুঁই ছুঁই। জীবনে যে ছেলেটি টেক্সট বই দুটো পাতা উল্টাতে গিয়ে 10 বার হাই তোলে, সে আজ মন্ত্রমুগ্ধের মতো স্ক্রিনের দিকে তাকিয়ে গোটা পিডিএফ ফাইলটাই পড়ে ফেলেছে। আর যা সে পড়ছে তাতেও মস্তিষ্কের ভেতরটা একেবারে ওলট পালট হয়ে যাচ্ছে। নিলয়ের হাত পা ঠক ঠক করে কাঁপছে। ল্যাপটপের নীলচে আলোয় তার ঘরমাক্ত মুখটা ফ্যাকাশে হয়ে এসেছে। ওই পিডিএফ পাতায় পাতায় এমন সব কৌশলের কথা লেখা আছে যা কেউ কখনো কল্পনাও করতে পারে না। নিলয় বিড়বিড় করে নিজের মনেই বলে উঠল, এসব কি সত্যি সম্ভব? আর যদি এটা সত্যি হয় তবে তো পুরো পৃথিবীর উপর আমি রাজ করতে পারবো। আমি তো আমি তো তাহলে আমি তো তাহলে বিপুল ক্ষমতার অধিকারী হয়ে যাব। আচ্ছা আচ্ছা, এই পদ্ধতি আর মন্ত্রগুলোর মধ্যে আগে কোনটা ব্যবহার করা যায়? এগুলোর মধ্যে যে কোনো একটা প্রক্রিয়াও যদি কার্যকর হয় তাহলে আমায় আর পায় কে? এই বিশ্ব তখন থাকবে আমার হাতের মুঠোয়। না না, আমার আমার পায়ের তলায়, আমার পায়ের তলায়। এমন সময় হঠাৎই নিস্তব্ধতা ভেঙে নীলয়ের ফোনটা বেজে উঠল। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে নিলয় নিজের ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করল। কানের কাছে ফোন এনে বলল, হ্যালো। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। নিলয় অত্যন্ত স্বাভাবিকভাবে আবারও বলল, হ্যালো, কে বলছেন? পরক্ষণে ওপাশ থেকে একটা চাপা গোঙানির শব্দ ভেসে এলো। সেটা যে কোনো মানুষের কণ্ঠস্বর নয় তার বলে দিতে হয় না। নিলয়ের ফোনটা কান থেকে নামিয়ে এনে দেখল ফোনের স্ক্রিনে কোনো নাম্বার নেই, কোনো নাম নেই, পুরো জায়গাটা একদম শূন্য। অথচ ফোনটা যে এসেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফোনের ওপাশ থেকে আবারও একটা তীব্র গোঙানির শব্দ কানে ভেসে এলো। শব্দটা ক্রমে বেড়েই যেতে লাগলো, যেন কোনো অতল গহ্বর থেকে একটা ভয়ঙ্কর প্রাণীর হুঙ্কার দিতে দিতে এগিয়ে আসছে। নীলা চমকে উঠতেই ওর ফোনটা হাত থেকে সশব্দে পড়ে গেল। ঠিক সেই সময়ই ল্যাপটপের স্ক্রিনটা ঝিরঝির করতে শুরু করলো। তারপর হঠাৎ একটা যান্ত্রিক আর্তনাদ করে ল্যাপটপটা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। সেই সঙ্গে নিলয় ঘরের লাইটটা অস্বাভাবিকভাবে দপদপ করতে শুরু করলো। ও আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঘাট থেকে নেমে সোজা দরজা থেকে দৌড়ে গেল। কিন্তু ছিটকানিটা খুলে দরজার কপাট ধরে টানা সত্ত্বেও দরজা খোলা গেল না।
নিলয়ের মনে হলো বাইরে থেকে কেউ হয়তো ওর দরজাটা চেপে ধরে আছে। নিলয় তখন প্রাণ ভয়ে চিৎকার করে মা বাবাকে ডাকলো। মা, বাবা, বাঁচাও, বাঁচাও আমায়, দরজা খোলো। নিলয়ের ঘরের সামনেই রান্নাঘর, সেখানে রাতে ওদের কাজের মেয়েটি শুয়ে থাকে। নিলয় এবার তাকেও ডাকলো, মালতীদি, মালতীদি, দরজা খোলো। কিন্তু নিলয়কে কেউ বাঁচাতে এলো না। বাধ্য হয়ে ও দরজা ঘুষি লাথি মারতে শুরু করলো, কিন্তু তবুও কেউ ওর ডাকে সাড়া দিল না। সাড়া দেবী বা কি করে? নিলয়ের ঘরের বাইরে কোনো অদ্ভুত মায়াবী শক্তির ফলে ওর গলার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না যে নিলয় হাত পা মেরে ক্রমাগত নিজের ঘরের বাইরে আসার চেষ্টা করছে। নিলয় ওদিকে গলা ফাটিয়ে চিৎকার করে চলেছে। এমন সময় ওর ঘরের আলো এক নিমিষে দপদপ করতে করতে বন্ধ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার ঘরে নীলের গভীর নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কোনো রকমে হাতড়ে হাতড়ে নীলয় নিজের ফোনটা তুলে নিল মা বাবাকে ফোন করার জন্য, কিন্তু নেটওয়ার্ক নেই। এমন সময় আচমকা ঘরের বন্ধ লাইট জ্বলে উঠল। নীলয়ের হাতে ধরে থাকা ফোনটা হঠাৎ ভাইব্রেট করে উঠল। কোনো কমান্ড ছাড়াই ফোনের ফ্রন্ট ক্যামেরাটা নিজে থেকে অন হয়ে গেল। নীলয় ধীরে ধীরে ফোনটা নিজের মুখের সামনে নিয়ে আসতেই যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। স্ক্রিনে দেখা যাচ্ছে নীলয়ের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটা বিভৎস নারী মূর্তি, যার শরীর থেকে এক অদ্ভুত নীল আভা বিচ্ছুরিত হচ্ছে। তার দু চোখের নীল মণিচোরা ধিক ধিক করে জ্বলছে। সঙ্গে সঙ্গে ঘর জুড়ে ছড়িয়ে পড়ল পচা আষ্টে গন্ধ। ধীরে ধীরে সেই নারী মূর্তি নিজের মুখটা খুলল। তার চোয়ালটা অস্বাভাবিকভাবে ঝুলে নেমে আসতে আসতে তার মুখের ভেতর থেকে বেরিয়ে এলো সেই বিভৎস গোঙানির শব্দ। নীলের হাত থেকে ফোনটা পড়ে গেল। ওর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। ঘাড় ঘুরিয়ে নিজের পিছন দিকে তাকানোর ক্ষমতা ওর ছিল না। ধীরে ধীরে অনুভব করলো দুটো হাড় চিরচিরে ফ্যাকাশে হাত ওর গলার চারপাশে পেঁচিয়ে ধরেছে। ওর গলা থেকে অস্ফুট আর্তনাদ বেরোনোর আগেই কুচকুচি কালো দীর্ঘ নখগুলো ওর গলার নরম চামড়া ভেদ করে কণ্ঠনালীর ভেতরে ঢুকে গিয়ে কণ্ঠ রোধ করলো। তারপর সেই আসুরিক শক্তি নিলয়কে ছুঁড়ে সঁচড়ে দেওয়ালে আছাড় মারল। হাড় ভাঙার মর্মর শব্দে ঘরটা গম গম করে উঠল। মেঝেতে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নীলয় লক্ষ্য করল সে নারকীয় মূর্তি এসে ওর বুকের উপর চেপে বসল। তার ধারালো নখ দিয়ে সে নিলয়ের বুকটা অবলীলায় চিরে ফেলল। নিলয়ের শেষ আর্তনাদ ওর ঘরের ভেতরেই চার দেওয়ালের মধ্যেই আটকা পড়ল। পরদিন সকালে মালতী রোজকার মতোই ঘুম থেকে উঠল। ঘরদোর ঝাড়পোছ করার সময় ও দেখল নিলয়ের ঘরের দরজাটা বন্ধ। নিলয় কখনোই দরজা বন্ধ করে ঘুমোয় না। মালতী তাই একটু অপ্রস্তুত হয়ে নিলয়ের দরজায় দুবার টোকা দিয়ে নিলয়কে ডাকল, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। মালতী দরজায় হাত দিয়ে সেটা নিজে থেকেই খুলে গেল। পা টিপে টিপে মালতী ঘরের ভেতরে ঢুকে একটা তীব্র আর্তনাদ করে উঠল। সেই শব্দে নিলয়ের মা বাবাও ধর্মর করে উঠে নিলয়ের ঘরে এসে সেই নারকীয় দৃশ্যের সম্মুখীন হলো। নিলয় মেঝেতে পড়ে আছে। ওর গলার কাছে চামড়া ভেদ করে মাংসের দলা পাকিয়ে বেরিয়ে এসেছে। শরীরের একটা হাড়ও বোধহয় আস্ত নেই। বুকের চামড়া মাঝ বরাবর কেউ যেন ছিঁড়ে নিয়েছে। নীলের মা বুক ফাটা চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল, আর ওর বাবা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ছেলের মৃতদেহের দিকে তাকিয়ে রইল। স্থানীয় থানার ওসি অবিনাশ চ্যাটার্জি টেবিলের উপরে রাখা নিলয়ের ইনকোয়েস্ট রিপোর্টের সাথে ক্রাইম সিনের কিছু হাই রেজলিউশন ছবির দিকে তাকিয়ে আছেন। নিলয়ের শরীরের ক্ষতগুলো দেখে অবিনাশবাবুর মনে হচ্ছে এই ক্ষত কোনো সাধারণ অস্ত্রের আঘাতে করা হয়নি। কোনো পেশাদার খুনি বা কোনো সাইকোপ্যাথের পক্ষেও মানুষের শরীরে এমন ক্ষত তৈরি করা প্রায় অসম্ভব।
ক্ষতগুলো দেখলে মনে হয় যেন কোনো বন্য জন্তু নিজের ধারালো নখ দিয়ে নিলয়ের গলার মাংস টেনে ছিঁড়ে ফেলেছে। আসবো স্যার? এমন সময় ওসির ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকল তরুণ সাব ইন্সপেক্টর অর্ক দেবনাথ। অবিনাশবাবু বললেন, বলো অর্ক, কি জানতে পারলে? নিলয়দের বাড়ির মেন গেট আর রাস্তার দিকে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছিল। সেগুলো খতিয়ে দেখা গেছে গতকাল রাত 12টা থেকে আজ সকাল পর্যন্ত কোনো অস্বাভাবিক মুভমেন্ট দেখা যায়নি। আর পোস্টমর্টেম সার্জন কি জানালো? রিপোর্ট কখন আসবে? রিপোর্ট এসে যাবে স্যার, তবে আমি খোঁজ নিয়েছি নিলয়ের শরীরের ক্ষতগুলো কোনো স্পেসিফিক মেকানিক্যাল শার্প অবজেক্টের দ্বারা করা হয়নি। সেটা যদিও আমার আগেই মনে হয়েছিল। আচ্ছা, ওর কল রেকর্ডস চেক করেছো? রাত 10টার পর ওর আর কোনো ফোন আসেনি স্যার, তবে লালবাজারের সাইবার সেল থেকে খবর এসেছে। ভিকটিমের ল্যাপটপ ঘেটে দেখা গেছে কাল রাত 12টা নাগাদ একটা বিশেষ ব্রাউজারের সাহায্যে নিলয় ডার্ক ওয়েবে ঢুকেছিল। ডার্ক ওয়েব? সে কি? শুধু তাই নয়, ও একটা এনক্রিপ্টেড সাইট থেকে একটা পিডিএফ ফাইলও নামিয়েছিল। ফাইলটার নাম ছিল দ্য কার্স অফ নীলাবন্তী। দ্য কার্স অফ নীলাবন্তী? ভূতের গল্প টল্প ছিল নাকি? হতে পারে স্যার। আসলে ফাইলটা ডাউনলোড হওয়ার ঠিক 4 ঘন্টার মধ্যেই ওর মৃত্যু হয়েছে। স্ট্রেঞ্জ। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। আর কোনো নতুন রিপোর্ট পেলে আমাকে জানিও, কেমন? সারাদিনের পরিশ্রমের পর অবিনাশবাবু যখন থানা থেকে বাড়ি ফিরলেন তখন রাত প্রায় 11:30। 2 বছর আগে তার স্ত্রী গত হওয়ার পর থেকে তার বাড়ি ফেরার ইচ্ছেটা প্রায় মরেই গিয়েছে। তার উপর তার একমাত্র ছেলে, সেও বাইরে থেকে পড়াশোনা করছে। তার এই ছোট্ট 2 কামরার বাড়িটা এখন যেন তাকে গিলতে আসে। এখন তার সঙ্গী বলতে কেবল পুরনো চাকর শ্যামলাল। বাড়িতে ঢুকেই অবিনাশবাবু বললেন, শ্যামলাল, একটু কড়া করে চা দিয়ে যা তো ঘরে। এত রাতে চা খাবেন বাবু? মৃদুস্বরে কথাটা বলল শ্যামলাল। অবিনাশবাবু আর চোখে শ্যামলালের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, কেন, এখন চা খেলে তোর কোনো আপত্তি আছে? শ্যামলাল থতমত খেয়ে বলল, না বাবু, আপনি যান, মুখ হাত পা ধুয়ে বসুন, আমি চা নিয়ে যাচ্ছি। পোশাক বদলে অবিনাশবাবু নিজের ল্যাপটপটা অন করলেন। সারাদিন ধরে তার মাথায় নিলয়ের সেই ছিন্ন ভিন্ন বিভৎস দেহটার ছবি বারবার হানা দিচ্ছে। দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে এমন খুনের মামলা তিনি দেখেছেন কিনা তাও সন্দেহ আছে, কিন্তু নিলয়ের দেহে ওই অদ্ভুত জখমগুলো দেখে তিনি যেন কিছুতেই সেটা স্বাভাবিক খুন বলে মেনে নিতে পারলেন না। তার বারবার মনে হচ্ছে এই খুনের আড়ালে অন্য কোনো গূঢ় রহস্য আছে। লালবাজারের সাইবার সেল থেকে নিলয় সেই রহস্যময় পিডিএফ ফাইলটার একটা কপি পেনড্রাইভে করে তিনি এনেছিলেন। তার দীর্ঘদিনের পোড়া খাওয়া মন বলছে নীলের অকাল মৃত্যুর চাবিকাঠি লুকিয়ে আছে এই ফাইলটার ভেতরেই। আসবো বাবু? শ্যামলালের ডাকে চমক ভাঙল অবিনাশবাবুর। বললেন, হ্যাঁ হ্যাঁ, আয় আয়। ধোয়াটা চায়ের কাপ হাতে নিয়ে ঘরে ঢুকল শ্যামলাল। টেবিলের উপর কাপটা রেখে সে নিচু স্বরে জিজ্ঞেস করল, বাবু, খাবারটা কি এখনই দিয়ে দেব? অবিনাশবাবু ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে বললেন, তুই খাবার ঢাকা দিয়ে রেখে দে, কেমন? খিদে পেলে আমি ঠিক খেয়ে নেবো। শ্যামলাল চলে যেতেই অবিনাশবাবু ফাইলের উপর চোখ রাখলেন। ফাইলের নাম দ্য কার্স অফ নীলাবন্তী। ফাইলটা খুলতেই তার চোখের সামনে ফুটে উঠল একটা মোহময়ী সুন্দরী নারীর প্রতিকৃতি। তার নজর আটকে গেল মেয়েটির একজোড়া গভীর নীল চোখের উপর। মনে হচ্ছে যেন ল্যাপটপের ওপার থেকে অবিনাশবাবুর দিকেই তাকিয়ে আছে। ছবির ঠিক নিচে গোটা গোটা অক্ষরে লেখা আছে নীলাবন্তী। কে নীলাবন্তী? কি তার অভিশাপ? সত্যি কি এর সঙ্গে নিলয়ের মৃত্যুর কোনো রকমের সংযোগ আছে, নাকি সবই অবিনাশবাবুর মনের ভুল ধারণা? অযথা কি ফাইল পড়ে সময় নষ্ট করা ঠিক হবে? তার যুক্তিবাদী মন দোনামোনা করতে লাগলো। ঠিক সেই সময় বাইরে আচমকা ঝড় উঠল। জানলার শাঁসিগুলো কাঁপিয়ে শো শো শব্দ করে শীতল হাওয়া অবিনাশবাবুর ঘরে ঢুকতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো অঝোর বৃষ্টি।
খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাট এসে ঘরের মেঝে ভিজিয়ে দিচ্ছিল। কিন্তু অবিনাশবাবুর সেই সব দিকে হুঁশ নেই। তিনি কিছুতেই নীলাবন্তীর চোখের উপর থেকে নিজের নজর সরাতে পারছেন না। শেষ পর্যন্ত যা হবে তা দেখা যাবে, এই ভেবেই তিনি প্রস্তুত হয়ে নিলেন। তিনি ভাবলেন অনেকদিন গল্প টল্প পড়া হয়নি, এই সুযোগে অন্তত একটা গল্প পড়া তো হবেই। মাউসের স্ক্রোল হুইলটা ঘোরাতেই ডিজিটাল ফাইলের প্রথম স্লাইডটা নিচে নেমে এসে ইংলিশ টেক্সটের অংশটা ফুটে উঠতে শুরু করল। তিনি পড়তে শুরু করলেন সে নিষিদ্ধ নীতিটি। নীলাবন্তীর অভিশাপ কথামুখ। নিজের পরিচয় দিতে আমি বাধ্য নই, তবে এটুকু বলা জরুরি যে প্রাচীন ও আধুনিক বহু ভাষায় আমার স্পষ্ট জ্ঞান আছে। আমার পেশার জন্যই এই সমস্ত ভাষা আমাকে শিখতে হয়েছে, কিন্তু আজ আমি এক চরম সংকটের সম্মুখীন হয়েছি। আপনারা যারা নীলাবন্তীর অভিশাপ কথাটি শুনে নিছক রোমাঞ্চকর কোনো গল্প পড়ার আশায় এটি পড়ছেন, তাদের শুরুতেই সতর্ক করে দিই, এটি কোনো কল্পনাপ্রসূত কাহিনী নয়। স্বয়ং নীলাবন্তী নিজের রক্ত দিয়ে নিজের ভাষাতে এই গ্রন্থ লিখে গিয়েছিলেন, কিন্তু নিজের রচনাকেই তিনি শেষ পর্যন্ত অভিশাপ দিয়েছিলেন যে এই বই পড়বে নীলাবন্তী স্বয়ং এসে তাকে মৃত্যুদণ্ড দেবেন। যুগে যুগে এই অভিশপ্ত অক্ষরগুলো পড়ে অকালে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেই মরক থামাতে একসময় এই বইটি নিষিদ্ধ করা হয় এবং সময়ের আবর্তে পৃথিবী থেকে এই বইয়ের অস্তিত্ব বিলীন হয়ে যায়। কিন্তু আমার চরম দুর্ভাগ্য যে সেই বইটি একদিন আমার হাতে এসে পৌঁছল। ডার্ক ওয়েবের মতো ভয়ঙ্কর গোলক ধাঁধায় আমি জড়িয়ে পড়েছি। সেই অন্ধকার জগতের কর্তারা আমাকে এক দুঃসাধ্য কাজের দায়িত্ব দেয়। যেহেতু প্রাচীন ভাষা অনুবাদে আমার দক্ষতা সর্বজন বিদিত, তাই তাদের দাবি যে আমায় এই বইটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করে দিতে হবে, যাতে তারা এটি তাদের নিষিদ্ধ লাইব্রেরির সংগ্রহে রাখতে পারে। আমি জানতাম এই বই অনুবাদ করতে হলে আমাকে এই বইটি পড়তে হবে, আর এর পরিণাম হবে আমার নিশ্চিত মৃত্যু। তাই আমি প্রথমে রাজি হইনি, কিন্তু ডার্ক ওয়েব এক অভেদ্য চক্রবুহের মতো। এখানে ঢোকার পথ থাকলেও বেরোনোর দরজা নেই। এখন আমার অবস্থা জলে কুমির আর ডাঙায় বাঘের মতো। অনুবাদ করলে আমি মরব নীলাবন্তীর অভিশাপে, আর কাজটা না করলে আমার প্রাণ যাবে ডার্ক ওয়েবের ঘাতকদের হাতে। সুতরাং মরতে আমাকে হবেই। কিন্তু নীলাবন্তী এলে শুধু আমায় মারবে, কিন্তু সেই অদৃশ্য শয়তানগুলো আমার আগে আমার পরিবারের সদস্যদের ক্ষতি করবে। তাই শেষ পর্যন্ত আমি নীলাবন্তী গ্রন্থটি অনুবাদ করতে রাজি হলাম। নাম দিলাম দ্য কার্স অফ নীলাবন্তী। তবে যারা আজ এই লেখাটি পড়ছেন তাদের শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, দয়া করে কেউ এটি পড়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। তবে এত কিছু জানার পরেও যদি আপনারা এটা পড়তে চান তাহলে পড়ুন, কিন্তু মনে রাখবেন এই বই পুরোটা পড়া হলেই আপনার উপর যে বিপদ নেমে আসবে সেই বিপদ থেকে স্বয়ং ঈশ্বরও আপনাকে বাঁচাতে পারবেন না। এতে অপরিচিত, নাম প্রকাশে অনিচ্ছুক। অবিনাশবাবু মনে মনে হাসলেন। এসব অতি প্রাকৃতিক ভনিতা তার অত্যন্ত ক্লিশে মনে হলো। তাছাড়া এসব কথা তো ভূতের গল্পের বইতে হামেশাই বলা হয়। পুরো বই পড়ানোর আগেই পাঠককে ভয় দেখানোর জন্য এইসব সস্তা কৌশল বলে মনে করেন তিনি। এইসব বুজরুকিতে মন না দিয়ে তিনি ফাইলের পরের অংশে চলে গেলেন। বিষয়বস্তু। নীলাবন্তীর বয়স তখন বড়জোর 15 কি 16। মা হারা মেয়েটা এই অল্প বয়সেই সংসারের সব ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সঙ্গে প্রবল ঝড় উঠেছে। নীলাবন্তীর বাবা তখন কুটিরে ফেরেননি, তাই নীলাবন্তী কুটিরের সামনে বৃষ্টির ছাট থেকে নিজেকে কোনো রকমে আড়াল করে বসে আছে। এমনই সময় হঠাৎই একটা বিড়াল ছানা ছুটে এসে তার পায়ের কাছে আশ্রয় নিল। নীলাবন্তী বিড়ালটাকে সস্নেহে কাছে টেনে নিয়ে আদর করে বলল, ওরে বচ্চার ফুলু, আজ সকাল থেকে তো তোর কোনো পাত্তাই ছিল না। হ্যাঁ, এখন বৃষ্টি পড়ছে বলে ছুটে এলি বুঝি?
কি রে? বিড়ালটা ম্যাও ম্যাও করে উঠল। নীলাবন্তী বলল, থাক, আর বাহানা দিতে হবে না। জানিস, বাবা না এখনো ফেরেনি, খুব চিন্তা হচ্ছে রে। বিড়ালটা আবারও ম্যাও ম্যাও করে উঠল। এবার নীলাবন্তী চোখ কপালে তুলে বলল, ওমা, সে কি? এই অবস্থায় খোলা মাঠ পেরিয়ে আসতে গেলে তো বাবার বিপদ হতে পারে। তুই ঠিক দেখছস? বাবা মাঠ পেরিয়ে আসছে। হ্যাঁ, এই সময় ডানার ঝটফটানি আর রাতচরা পাখির তীক্ষ্ণ ডাকে নীলাবন্তী মুখ তুলে তাকালো। দেখল সামনের গাছের ডালে একটা বড়সড় প্যাঁচা এসে বসেছে। প্যাঁচাটা নীলাবন্তীর দিকে তাকিয়ে হুম হুম করে ডাকলো। নীলাবন্তী সঙ্গে সঙ্গে হেসে বলল, যাক বাবা, তুই বাঁচালি আমায় এই খবরটা দিয়ে। বাবা তাহলে আজ রাতে তার বন্ধুর বাড়িতেই থেকে যাবে। কিন্তু তুই কি করে জানলি বলতো? হ্যাঁ, প্যাঁচাটা মাথা ঘুরিয়ে আবার ডেকে উঠল। নীলাবন্তী বলল, ও আচ্ছা, বুঝেছি। তুই তখন বাবার বন্ধুর বাড়ির সামনের গাছেই ছিলি। কি, আমাকে এখন এটা জানাতে এলি, তাই তো? কত ভালো রে তুই। আচমকা দমকা হাওয়ায় গাছের ডালটা প্রবলভাবে দুলে উঠল। প্যাঁচাটা পড়ে যেতে যেতেও নিজেকে সামলে নিল সে। নীলাবন্তী তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে গাছটার উদ্দেশ্যে বলল, এই যে বট ঠাকুর, আপনার আবার এত আনন্দের কারণটা কি শুনি? গাছের ডালপালাগুলো অল্প ছন্দে নড়ে উঠল। নীলাবন্তী বলল, তা ঠিক, যা গরম পড়েছিল, এই বৃষ্টিতে তোমার আরাম হওয়ারই কথা। কিন্তু মেঘ ডাকলে যে আমার বড্ড ভয় করে। আগের বছর তো ওই অত পুরনো বট গাছটার ওপর যখন বাজ পড়লো, বেচারা কষ্টে কি চিৎকারটাই না করেছিল। আমি ছাড়া তোমাদের ভাষা তো আর কেউ বোঝে না, তোমাদের কষ্টটাও কেউ বোঝে না। সেই জন্যই খুব দুশ্চিন্তা হয়, জানো। যাক, আমি এবার যাই, মেলা কাজ পড়ে আছে। হ্যাঁ, বৃষ্টির বেগ আরও বেড়েছে। সেই সাথে শুরু হয়েছে মুহুর্মুহু বজ্রপাত। এতক্ষণে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পেরেছেন যে নীলাবন্তী কোনো সাধারণ মানুষ নয়। ঈশ্বর তাকে এক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। সে শুধু পশু পাখি বা গাছপালার ভাষায় বুঝত না, সে বুঝত নদী আর পাহাড়ের স্পন্দন। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর এক ক্ষমতা তার ছিল। সে কথা বলতে পারত মৃতদের সাথে। হ্যাঁ, নীলাবন্তী ভূত প্রেত আর পিশাচদের ভাষা বুঝত। প্রতি রাতে একদল অশরীরী তার কুটিরে আসত, কিন্তু তারা নীলাবন্তীর সঙ্গে গল্প করতে আসতো না। তারা আসতো জগতের সব নিষিদ্ধ রহস্যের হার হিম করা তথ্য দিতে। নীলাবন্তী অত্যন্ত গোপনে নিজের রক্ত দিয়ে সেই তথ্যগুলি লিখে রাখত একটি পাণ্ডুলিপিতে। পরে সে এই পাণ্ডুলিপির নাম দিয়েছিল নীলাবন্তীর গ্রন্থ। অবিনাশবাবুর পরের পাতায় স্ক্রোল করে দেখলেন, সেখান থেকে পরপর 11টি অধ্যায় জুড়ে তিনি এমন এমন জিনিস দেখলেন যাকে কোনো সাধারণ কাহিনীর অন্তর্ভুক্ত বলা চলে না। সেখানে রয়েছে মানুষের কল্পনাতীত কিছু ভয়ঙ্কর নিষিদ্ধ বিদ্যার বিবরণ। পাণ্ডুলিপিতে দাবি করা হয়েছে নীলাবন্তী পিশাচদের থেকে শুনে মোট 11টি বিদ্যা এবং সেই বিদ্যাকে উপযুক্তভাবে কার্যকর করার পদ্ধতি নিজের রক্ত দিয়ে এখানে লিপিবদ্ধ করেছিলেন। প্রথম অধ্যায় সঞ্জীবিনী বিদ্যা, যেখানে সদ্য মৃত বা বহু পুরনো কঙ্কালের ভেতরে পুনরায় প্রাণ সঞ্চার করার পদ্ধতির ও মন্ত্রের বর্ণনা করা আছে। দ্বিতীয় অধ্যায় অমরত্বের লাল চুক্তিবিদ্যা, যেখানে নিজের আয়ু বাড়ানোর জন্য অন্য কোনো নিরপরাধ প্রাণের বিনিময়ে পিশাচের সঙ্গে চুক্তি করার গোপন মন্ত্র ও প্রক্রিয়ার বিবরণ করা রয়েছে। তৃতীয় অধ্যায় পরদেহে প্রবেশ, যেখানে নিজের আত্মাকে অন্য কোনো সুস্থ মানুষের শরীরে জোরপূর্বক প্রবেশ করিয়ে তার শরীর দখল করার পদ্ধতি ও মন্ত্র বর্ণিত আছে। চতুর্থ অধ্যায় সর্বগ্রাসী বশীকরণ মন্ত্রক্রিয়া, যার দ্বারা কোনো ব্যক্তিকে কাঠের পুতুলের মতো নিয়ন্ত্রণ করা যায়। পঞ্চম অধ্যায় অন্ধকার দর্পণ, এখানে রয়েছে এমন একাধিক মন্ত্র যার মাধ্যমে কোনো সাধারণ আয়নাকে অন্ধকার জগতের দর্পণ বানানো যায়, যার ফলে সেই আয়নার মাধ্যমে ভবিষ্যতে কখন কি হবে তা সরাসরি দেখা যায়। ষষ্ঠ অধ্যায় ছায়া নিয়ন্ত্রণ,
এর সাহায্যে নিজের ছায়াকে শরীর থেকে আলাদা করে গুপ্তচর বা ঘাতক হিসাবে যেখানে ইচ্ছে পাঠানো যায়। সপ্তম অধ্যায়, জানোয়ারে রূপান্তর। নির্দিষ্ট পদ্ধতিতে মন্ত্র বলে নিজের শরীরকে হিংস্র কোনো পশুতে রূপান্তরিত করে মানুষের রক্ত পান করার বিধি রয়েছে। এছাড়া এই অধ্যায়ে পশু পাখি, গাছপালা, পাহাড়, সমুদ্র সকলের ভাষা বুঝতে পারারও পদ্ধতির বর্ণনা করা আছে। অষ্টম অধ্যায়, পিশাচ গর্ভতত্ত্ব। এখানে অশরীরী অশুভ শক্তির সাথে শারীরিক মিলনের মাধ্যমে এমন এক শক্তিকে জন্ম দেওয়ার পদ্ধতির কথা বলা হয়েছে যা মন্ত্র বলে সমগ্র পৃথিবীকে ধ্বংস করতেও সক্ষম হতে পারে। নবম অধ্যায়, কালচক্র ভ্রমণ। এই অধ্যায়ে সময় প্রবাহকে থামিয়ে দেওয়া বা অতীতের কোনো ঘটনা বদলে দেওয়া নিষিদ্ধ মন্ত্র ও প্রক্রিয়ার বর্ণনা করা আছে। দশম অধ্যায়, সব সিদ্ধি শাসন। মন্ত্র বলে নিজের শরীরকে তৈরি করে শ্মশানের জ্বলন্ত চিতার উপরে বসে পিশাচ সিদ্ধি লাভ করে অসীম অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়ার প্রক্রিয়ার কথা বলা হয়েছে এই অধ্যায়। একাদশ এবং অন্তিম অধ্যায়, শূন্য আবাহন মন্ত্র। যে মন্ত্রের সাহায্যে যে কোনো মানুষের দেহাবশেষ ছাড়াই সে মৃত মানুষকে বহু বছর পরও ফিরিয়ে আনা যায়। পুরোটা পড়ে অবিনাশবাবুর কপালে এবারে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। তার হাত কাঁপতে শুরু করেছে। কোনো রকম স্ক্রোল করে তিনি শেষ অংশটুকু পড়ে ফেলেন। এতটা পড়ে মনে একটা আবশ্যক প্রশ্ন জাগে, এরকম একটা জ্ঞানের ভাণ্ডার শেষ পর্যন্ত ভয়ঙ্কর এক মৃত্যুফাদে পরিণত হলো কি করে? কেন এই পাণ্ডুলিপি পাঠ করা আর নিজের মৃত্যু নিজেই ডেকে আনা এক হয়ে গেল? তার উত্তর লেখা আছে শেষ অনুচ্ছেদে। উপসংহার। এই পাণ্ডুলিপি রচনা শেষ হওয়ার পর নীলাবন্তীর স্বামী প্রথম তার উপর কুদৃষ্টি দেয়। সে চেয়েছিল পাণ্ডুলিপিটি চুরি করে নীলাবন্তীকে হত্যা করে নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে। তার লক্ষ্য ছিল এই নির্দিষ্ট বিদ্যার প্রয়োগ ঘটিয়ে সারা পৃথিবীর উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করা। কিন্তু নীলাবন্তী তা হতে দেয়নি। আসলে নীলাবন্তী কোনো সাধারণ মানবী ছিল না, সে ছিল এক অভিশপ্ত যক্ষিণী। এই পাণ্ডুলিপি সৃষ্টি করাই ছিল তার মূল উদ্দেশ্য, যা তাকে এই জগৎ থেকে এসে সম্পূর্ণ করে নিজের লোকে ফিরে যেতে হতো। কিন্তু এই পাণ্ডুলিপি লেখার পর নিজের স্বামীর এমন পৈশাচিক লোভ সে দেখে নীলাবন্তী ঘৃণায় স্তব্ধ হয়ে যায়। নিজের লোকে যাওয়ার আগে নীলাবন্তী এই পাণ্ডুলিপিকে চিরকালের জন্য অভিশাপ দিয়ে যায়। যে এই নীলাবতীর গ্রন্থ পাঠ করবে, আমি স্বয়ং এসে তার প্রাণ কেড়ে নেব আর তার আত্মাকে বন্দি করে আমি নিজের সঙ্গে নিয়ে যাব। শুধু তাই নয়, যে এই গ্রন্থ অর্ধেকটা পড়বে সে উন্মাদ হয়ে যাবে আর নিজের হাতেই নিজের জীবন শেষ করবে। কিন্তু যদি এমন কোনো মানুষ এটা পাঠ করে যার মনে এই অসীম ক্ষমতার প্রতি বিন্দু মাত্র লোভ নেই, একমাত্র সেই জীবিত থাকবে আর তার উপর আমার অভিশাপের কোনো প্রভাব পড়বে না। নীলাবন্তী জানত এই মুহূর্তে এমন কোনো নির্লোভ মানুষ মেলা দুষ্কর, যে নিজের সামনে এমন অসীম ক্ষমতার পাহাড় দেখেও নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই হয়তো যুগ যুগ ধরে যারাই এই পাণ্ডুলিপি ছুঁয়েছে তাদেরই মৃত্যুকে বরণ করতে হয়েছে। তাদের কপালে নেমে এসেছে নির্মম মৃত্যু। পাণ্ডুলিপির শেষ লাইনে এসে অবিনাশবাবুর চোখ দুটো আটকে গেল। সেখানে লেখা আছে, এতক্ষণ যে এই নিষিদ্ধ অক্ষরগুলো পড়ে শেষ করেছেন তার জন্য বলে রাখি, নির্ঘাত মৃত্যুর জন্য তৈরি হয়ে যান। এখন কেবল সময়ের অপেক্ষা। সমাপ্ত। অবিনাশবাবুর পড়া যখন শেষ হলো তখন ঘড়িতে রাত 2:30 বাজে। বাইরের বৃষ্টির দাপট তখনও কমেনি, বরং ঘন ঘন বিদ্যুৎ চমকানো আর মেঘের গর্জনের শব্দে চারপাশ কেঁপে উঠছে। অবিনাশবাবু ল্যাপটপে নীলছে আলোর সামনে কিছুক্ষণ পাথরের মূর্তির মতো বসে রইলেন। যুক্তি আর অলৌকিকের এক অদ্ভুত টানাপোড়েনের শুরু হয়েছে তার মনে। এটা কি নিছক কোনো ভৌতিক গল্প? কিন্তু লেখার ধরন তো তাও বলছে না। তবে কি এখানে লেখা প্রতিটা কথা সত্যি? নিলয় কি তবে এই পাণ্ডুলিপি পড়েই নিজের মৃত্যু ডেকে এনেছিল? লোভের বশবর্তী হয়ে এই 11টি পদ্ধতিকে নিজের জীবনে প্রয়োগ করতে চেয়েছিল, যার জন্য ওকে নির্মম মৃত্যু বরণ করতে হয়েছিল।
মাথার মধ্যে চিন্তার জট পাকিয়ে মাথাটা ভো ভো করছে অবিনাশবাবুর। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে তার। ল্যাপটপের স্ক্রিনের থেকে নজর না সরিয়েই অভ্যাসবশত টেবিলের উপর রাখা জলের গ্লাসটা তুলে নিল সে। গ্লাসটা মুখের সঙ্গে ধরতেই তার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। গ্লাসের স্বচ্ছ জলটা টকটকে লাল হয়ে উঠেছে, অবিকল টাটকা রক্তের মতো। আতঙ্কে হাত থেকে গ্লাসটা পড়ে মেঝেতে ঝনঝন শব্দ করে ভেঙে গেল, কিন্তু মেঝেতে কোনো রক্তের দাগ দেখা গেল না। গ্লাস ভেঙে কেবল জলই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অবিনাশবাবু দীর্ঘ শ্বাস ফেলেন, নিজের কপালে হাত দিয়ে বুঝলেন তিনি ঘামাচ্ছেন। মনে মনে নিজেকে বোঝালেন, উফ, এতক্ষণ ধরে এসব ফালতু জিনিস পড়ে মাথাটা বোধহয় পুরোপুরি বিগড়ে গেছে আমার। না না না, রাত জেগে এই আজে বাজে জিনিস পড়া হয়তো আমার উচিত হয়নি। তার উপর কতক্ষণ পেটে কিছু পড়েনি। যাই, খাবারটা নিয়ে আসি। ল্যাপটপটা খোলা রেখে তিনি অন্ধকারে বারান্দা পেরিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। রান্নাঘরের চৌকাঠ বেরোতেই তার নাকে একটা চড়া আষ্টে গন্ধ এলো। অবিনাশবাবু অন্ধকারে হাতড়ে হাতড়ে সুইচটা টিপলেন, কিন্তু আলো জ্বলল না। কি ব্যাপার হলো? ঘরের পাখা চলছে আর রান্নাঘরের আলো জ্বলছে না কেন? এমন সময় দমকা হাওয়ায় জানলাটা তরম করে খুলে গেল। বাইরে তখন ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে। বৃষ্টির জল এসে অবিনাশবাবুর গায়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তেই বিদ্যুতের এক তীব্র ঝলকানিতে তিনি দেখলেন রান্নাঘরের এক কোণে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কেউ একজন নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। অবিনাশবাবু ভাবলেন হয়তো শ্যামলাল দাঁড়িয়ে আছে, তাই তিনি স্বাভাবিক স্বরেই বললেন, শ্যামলাল, ওরকম অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন? এখনো ঘুমোসনি? আর রান্নাঘর থেকে এমন বিকট আঁশটে গন্ধ বেরোচ্ছে কেন রে? মাছের আঁশটাশ ফেলিসনি নাকি? যাক, এবার খাবারটা দিয়ে দে দেখি। অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তিটি কোনো উত্তর দিল না। অত্যন্ত ধীর পায়ে এগিয়ে এসে অবিনাশবাবুর দিকে একটা থালা বাড়িয়ে দিল সে। ঠিক সেই মুহূর্তেই আবার বিদ্যুৎ চমকে উঠল। সেই নীলচে আলোয় অবিনাশবাবু দেখলেন তার সামনে শ্যামলাল দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে একটা বিভৎস নারী মূর্তি। তার শরীরের চামড়া পোড়া আর ক্ষত বিক্ষত। সেখান থেকে চটচটে কালো এক ধরনের তরল টপ টপ করে ঝরে পড়ছে। মেয়েটির নীল দুটো চোখ গলে গিয়ে কোটর থেকে বেরিয়ে এসেছে। আতঙ্কে চিৎকার করতে গিয়েও অবিনাশবাবু পাথর হয়ে গেলেন। ঠিক তখনই মেয়েটি দীর্ঘ লকলকে জিভ বের করে বিভৎসভাবে নিজের মুখটা খুলল। সেই অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে এলো একটা পৈশাচিক গোয়ানের শব্দ। ভয়ে অবিনাশবাবুর হাত পা অবশ হয়ে এলো, স্নায়ুগুলো যেন কাজ করা বন্ধ করে দিল। মেয়েটি হঠাৎ হাতের তালুটা মাটিতে আছড়ে নিজের ঘাড়টা আনুমানিক ক্ষিপ্রতার সাথে 180 ডিগ্রি ঘুরিয়ে দিল। অবিনাশবাবুর মনে হলো যেন এই মুহূর্তে নিজের মৃত্যুকে সামনে থেকে দাঁড়িয়ে দেখছে সে। আর সহ্য না করতে পেরে তিনি দুই হাত দিয়ে নিজের চোখকে চেপে ধরলেন। মুহূর্তেই থেমে গেল সেই বিকট গোঙানের শব্দ। কয়েক সেকেন্ড পর থেকেই অবিনাশবাবু ধীরে ধীরে চোখ খুলে দেখলেন রান্নাঘর পুরো ফাঁকা। রান্নাঘরের আলোটাও জ্বলছে, তিনি ছাড়া আর কেউ নেই সেখানে। র্যাকের ওপরে রাখা তার খাবারটা ঢাকা দিয়ে রাখা আছে, এমনকি সেই উৎকট আষ্টে গন্ধটাও নেই। একটু আগে যে জানলাটা সশব্দে খুলে গিয়েছিল সেটাও এখন ভেতর থেকে বন্ধ। এসব কি হচ্ছে আমার সাথে? অবিনাশবাবু বিড়বিড় করে বললেন, পুরোটাই কি হ্যালুসিনেশন? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। রাত জেগে ওসব ভুলভাল জিনিস পড়ার ফলেই আমার সঙ্গে এসব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চোখের ভুল ছাড়া এটা আর কিছুই নয়। তাড়াতাড়ি রান্নাঘরের আলো নিভিয়ে তিনি নিজের ঘরের দিকে ফিরে এলেন। ল্যাপটপের সামনে বসে তিনি আবার সে লেখাটার স্লাইডগুলো ওপর নিচে স্ক্রোল করতে শুরু করলেন। একটা জায়গায় তার চোখ বারবার আটকে যাচ্ছে। 11 এবং অন্তিম অধ্যায়, অর্থাৎ শূন্য আহ্বান নামক অধ্যায়ের যে মন্ত্রের বর্ণনা দেওয়া আছে, তার ফলে কোনো দেহাবশেষ ছাড়াই
মৃত মানুষকে ফিরিয়ে আনা সম্ভব। এটা দেখেই অবিনাশবাবুর যুক্তিবাদী মন যেন বারবার খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। যদি এই মন্ত্র সত্যি হয়, তবে কি তিনি তার পরলোকগত স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন? একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি? আশার আলোয় তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। ল্যাপটপের স্ক্রিনে জুম করে তিনি সেই প্রাচীন সংস্কৃত মন্ত্রটির উপর দৃষ্টি নিবদ্ধ করলেন। অন্ধকারাং বিনাশাং মম প্রিয়াং জনাম দেহরূপেং আগাচ্ছ মৃতাং পুনর্জীবেং ভাব নামেন আজ্ঞাত মম পাশে। তবে শুধু মন্ত্র পাঠ করলে হবে না, নির্দিষ্ট প্রক্রিয়াটি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কোনো বর্ষণ মুখর রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম স্মরণ করে এই মন্ত্র পাঠ করতে হয়। তারপর 3 বার তার নাম ধরে ডেকে 1 থেকে 10 পর্যন্ত গুনলেই সেই নাকি মানুষটির কাছে ফিরে আসবে। কাকতালীয়ভাবে আজ রাতের আবহাওয়াটা এই আবাহনের জন্য একেবারে উপযুক্ত। অবিনাশবাবু একবার নিজেকেই নিজে প্রশ্ন করলেন, আমি নিজে একজন পুলিশ অফিসার হয়েও এইসব অলৌকিক আচারের পেছনে ছুটছি। তবুও যেন কোনো অজানা কারণে তার মনের যুক্তির বাঁধন ছিঁড়ে গেল। তিনি দ্রুত পায়ে ছাদে উঠে গেলেন। খোলা ছাদে দাঁড়িয়ে বৃষ্টি মাথায় নিয়ে তিনি সেই মন্ত্র উচ্চারণ করলেন। অন্ধকারং বিনাশায় মম প্রিয়ং জনং দেহরূপেণ আগচ্ছ মৃতং পুনর্জীবিতং ভব নামেন আগচ্ছ মম পাশে। তারপর নিজের স্ত্রীর নাম ধরে 3 বার ডাক দিলেন। পার্বতী, তুমি ফিরে এসো। পার্বতী, তুমি ফিরে এসো। পার্বতী, তুমি ফিরে এসো। এরপরই তিনি চোখ বন্ধ করে গুনতে শুরু করলেন। 1, 2, 3, 4, 8, 9, 10। কিন্তু চোখ খুলে তিনি দেখলেন তার সামনে কিংবা আশেপাশে কেউ নেই। বৃষ্টির মধ্যে বেশ কিছুক্ষণ তিনি অপেক্ষা করলেন। তারপর একরাশ হতাশা নিয়ে তিনি নিচে নেমে এলেন। নিজের নির্বুদ্ধিতার ওপর আজ তার প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু রান্নাঘরের সামনে আসতেই তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। রান্নাঘরের ভেতরে আলো জ্বলছে এবং সেখান থেকে বাসন কোসনের শব্দ ভেসে আসছে। শ্যামলাল উঠল নাকি? ধীর পায়ে তিনি এগিয়ে এসে দেখলেন তার স্ত্রী পার্বতী দেবী পিছন পেরে স্বাভাবিকভাবে বাসন কোসন গুছিয়ে র্যাকের উপর তুলে রাখছিলেন। তাকে দেখে মনেই হলো না যে তিনি বছর 2 আগে মারা গিয়েছিলেন। অবিনাশবাবুর চোখে জল এসে গেল। অস্ফুটে ডাকলেন, পার্বতী। পার্বতী দেবী কাজ থামিয়ে দিলেন। পিছনে না ফিরে তিনি বললেন, এত রাত হয়ে গেল, এখনো খাবার খাওনি? এই বাজে অভ্যেসটা তোমার কোনোদিনও পাল্টাবে না, বলো? অবিনাশবাবু আবেগজড়িত কণ্ঠে বললেন, তুমি তুমি সত্যি ফিরে এসেছো পার্বতী? ও মা, তুমি ডাকলে যে আমায় আসতেই হয়। তুমি যে আমার স্বামী। তোমার খাবারের থালাটা সেই কখন থেকেই ঢাকা দেওয়া আছে। এসে নিয়ে যাও দেখি। অবিনাশবাবু আর একটু কাছে গিয়ে পার্বতী দেবীর পাশে দাঁড়িয়ে দেখলেন পার্বতী দেবীর গাল দুটো অস্বাভাবিক ফুলে গেছে, যেন মুখের ভিতরে জল বা অন্য কিছু পুড়ে রেখেছে তিনি। অবিনাশবাবু বললেন, ও কি পার্বতী, তোমার মুখে কি আছে? পার্বতী দেবী ঠোঁট ফাঁক করলেন না, অথচ তার মুখের ভেতর থেকে কথা বেরিয়ে এলো, ও কিছু না, তুমি খাবারটা নাও আগে। দৃশ্যটা দেখে অবিনাশবাবুর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠল। তিনি কয়েক পা পিছিয়ে গেলেন। পার্বতী দেবী ঠোঁট না নাড়িয়েই অদ্ভুতভাবে বলে উঠলেন, ও মা, ভয় পাচ্ছ কেন? তুমিই তো আমায় ডাকলে, আর এখন আমাকে দেখেই ভয় পাচ্ছ? তোমার মুখ তো বন্ধ, ঠোঁট নড়ছে না। তুমি কথা বলছো কি করে? আচ্ছা, আমি গাল ফুলিয়ে আছি বলে তোমার ভয় করছে? দাঁড়াও। পার্বতী দেবী এবার সামান্য মুখ খুললেন। কালচে রঙের ছোট ছোট পোকা তার মুখের ভেতর থেকে ভন ভন শব্দ করে বেরিয়ে এলো।
একটা পোকা উড়ে এসে অবিনাশবাবুর হাতে বসতেই তিনি দেখলেন সেগুলো মাছি। বিস্ফারিত চোখে তিনি পার্বতী দেবীর দিকে তাকিয়ে রইলেন। পার্বতী দেবী ধীরে ধীরে নিজের মুখটা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে তার মুখ গহ্বর থেকে হাজার হাজার কালো মাছি ভন ভন শব্দ করে বেরিয়ে এসে অবিনাশবাবুকে ঘিরে ধরল। সেই কুৎসিত ভনভনানি এবং তার গায়ের উপর আছড়ে পড়া মাছির ভিড়ে অবিনাশবাবু দিশেহারা হয়ে পড়ল। পাগলের মতো হাত পা ছুড়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলেন তিনি। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই মাছির দল যেন কোনো এক জাদু বলে হাওয়ায় মিলিয়ে গেল। অবিনাশবাবু যখন সোজা হয়ে দাঁড়ালেন, দেখলেন সামনে কেউ নেই। তবে কি এবারেও তিনি ভুল দেখলেন? এসব কি হচ্ছে তার সাথে? পার্বতী, কোথায় গেলে তুমি? চিৎকার করতে করতে তিনি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। হন্যে হয়ে এদিক সেদিক খুঁজতে খুঁজতে তিনি নিজের ঘরে ঢুকতেই স্থির হয়ে গেলেন। দেখলেন পার্বতী দেবী খাঁটির উপর বসে এক মনে উল বুনছেন। তিনি মৃত্যুর আগের দিনগুলো যেমনটা করতেন। অবিনাশবাবু ধীরে ধীরে খাটে এসে বসলেন। আবেগপ্লুত গলায় নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তুমি এবার থেকে আমার কাছেই থাকবে তো পার্বতী? পার্বতী দেবী উল বোনা থামিয়ে অবিনাশবাবুর দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, হ্যাঁ গো, থাকবই তো। তাই জন্যই তো তোমার কাছে আমি এসেছি। পার্বতী দেবী অবিনাশবাবুর দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ফিসফিস করে বললেন, কতদিন পর তোমার ছোঁয়া পেলাম গো। হ্যাঁ গো, আমাদের ছেলে কেমন আছে? তোমার যাওয়ার পর ও খুব ভেঙে পড়েছিল, তাই তো বাইরে পড়তে পাঠিয়েছি। অবিনাশবাবুর চোখের জল মুছে শ্রী দু গালে হাত রেখে আকুল হয়ে জিজ্ঞেস করলেন, তুমি আর আমাকে ছেড়ে যাবে না তো? এখানেই থাকবে তো আমার সাথে? পার্বতী দেবী গম্ভীর হয়ে বললেন, ছেড়ে যাব না, কিন্তু আমরা এখানেও থাকবো না। আমরা দুজনে মিলে চলে যাব এক নতুন জগতে। নতুন জগৎ? তার মানে? যে জগতে ও আমাদের নিয়ে যাবে, আমরা সেই জগতে যাব। কে নিয়ে যাবে আমাদের? পার্বতী দেবী ফিক করে হেসে অবিনাশবাবুর মুখের একদম কাছে নিজের মুখ এনে ফিসফিসিয়ে বললেন, নীলাবন্তী। অবিনাশবাবুর বুকের ভেতরটা তখন হাঁপুড়ের মতো ওঠানামা করছে। পার্বতী দেবী বলে চললেন, নীলাবন্তী তো এসে গেছে আমাদের নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। অবিনাশবাবু কোনো রকমে জিজ্ঞেস করলেন, নীলাবন্তী কোথায় আছে এখন? পার্বতী দেবী এবার অবিনাশবাবুর কানের কাছে মুখ নিয়ে এসে হিমশীতল কণ্ঠে বললেন, ও এখন ঠিক তোমার পেছনেই বসে আছে। একটু পরে ও তোমার গলা টিপবে, তারপর আমরা দুজন আবার এক হয়ে যাব। মুহূর্তেই অবিনাশবাবু শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। তিনি অনুভব করলেন দুটো হাড় চিরে চিরে কালচে হাত তার কাঁধের ওপর দিয়ে এসে গলার টুটিটা শক্ত করে চেপে ধরেছে। তার কানের সামনে শুরু হলো বিকট গোঙানি। হঠাৎ পার্বতী দেবী হাততালি দিতে দিতে পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়লেন। কি মজা, কি মজা! অবিনাশবাবু অতি কষ্টে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখলে সেই বিভৎস নারী মূর্তিকে। সেই ঝুলে পড়া চোয়াল আর পচা গলা চামড়া নিয়ে সেই নারী মূর্তিটি দাঁড়িয়ে রয়েছে। নিজে নীলছে অর্ধগলিত চোখ মেলে তাকিয়ে আছে অবিনাশবাবুর দিকে। তারপরই এক বিকট আর্তনাদ করে নারী মূর্তিটি তার দীর্ঘ ধারালো নখ অবিনাশবাবুর কণ্ঠনালীর ভেতরে আমূলে বসিয়ে দিল। এক ঝটকায় ছিঁড়ে ফেলল তার কণ্ঠনালী। অবিনাশবাবু মেঝেতে লুটিয়ে পড়লেন। সে নারকীয় ছায়াটা এবার তার বুকের ওপরে চেপে বসে অবলীলায় ভেঙে ফেলল তার পাঁজরের হাড়। অবিনাশবাবুর দৃষ্টি স্থির হয়ে গেল। নিজের শেষ আর্তনাদটুকুও করার সুযোগ পেল না সে। নিমিষেই তার ঘর একেবারে নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে পুলিশ এসে উদ্ধার করলেন অবিনাশবাবুর রক্তাক্ত দেহ। নীলের মতো রহস্যময় মৃত্যু দেখে পুলিশের সন্দেহ আরো ঘনীভূত হল।
যেহেতু অবিনাশবাবু নীলার মৃত্যু তদন্ত করছিলেন, তদন্তের স্বার্থে পুলিশ অবিনাশবাবুর ল্যাপটপ সহ সমস্ত গ্যাজেট বাজেয়াপ্ত করল। সেই ল্যাপটপে যেখানে রয়ে গেছে দ্য কার্স অব নীলাবন্তী নামক সেই মারুন ফাইলটি। এখন প্রশ্ন হলো, কৌতূহলের বশে কিংবা তদন্তের স্বার্থে এবারে কে পড়বে সেই ফাইল? কার ওপর নেমে আসবে নীলাবন্তীর পরবর্তী থাবা? এই ডিজিটাল মড়ক ছড়িয়ে পড়তে পড়তে কত মানুষের প্রাণ কেড়ে নেবে, এই বিষয়ে কিছুই নিশ্চিত করে বলা যায় না। তাই আপনাদের সতর্ক করছি, যদি কোনো চেনা বা অচেনা নাম্বার বা সোর্স থেকে মেসেজ বা মেইল আসে, দ্য কার্স অফ নীলাবন্তী নামের কোনো ফাইলের নোটিফিকেশন পান, তবে ভুলেও তা পড়বেন না, বরং নিজের মনের কৌতূহলকে সংবরণ করুন। ফাইলটি তৎক্ষণাৎ ডিলিট করে দিন, কারণ কিছু কিছু রহস্যের শেষ হয় কেবল মৃত্যুতে। শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে একটি হারহীন করা ভয়ের গল্প, দ্য কার্স অফ নীলাবন্তী, নীলাবন্তীর অভিশাপ। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটা? জানাবেন আমাদের ইউটিউব কমেন্টে। কোথা থেকে আপনি আমাদের এই গল্পগুলোকে শুনছেন সেগুলো আমাদের জানাতে ভুলবেন না, এবং পুরো গল্পটাকে আপনি 10-এর মধ্যে কত রেটিং দেবেন সেটাও আমাদের জানাবেন। আহ এই জুলাই মাস আসতে চলেছে এবং সেই জুলাই মাসে আরো নতুন নতুন এরকমই বেশ কিছু হারিম করা ভয়ের গল্প আসবে। তো আপনারা তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকন ক্লিক করে রাখতে পারবে, যাতে আমার নতুন নতুন গল্পগুলো আসলে আপনি তা শুনতে পারেন। আপনি আমাকে এখন থেকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে ফলো করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে এই সবকিছু লিঙ্ক আপনি পেয়ে যাবেন, যান ওখানে আমাদেরকে একটু ফলো করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভ বিদায়।